সরাসরি রাগের বহিঃপ্রকাশ যেখানে অপ্রীতিকর এবং অপ্রাসঙ্গিক, সেখানে মুখের উপর কিছু না বললেও বুদ্ধিমতী তাসনিয়া সেটা বুঝতে পারল। ডাক্তার বলেছে তাই সে পানি ঘাটতে পারবে না বললেই সে হাত গুটিয়ে বসে থাকতে পারছে না। রান্না বান্নার সমস্ত দায়িত্ব গুফরান নিজের কাঁধে তুলে নিয়েছে যাতে তাসনিয়ার পানি না ঘাটতে হয়, কারণ শীতল পানিতে হাতটা বেশিক্ষণ ডুবানো থাকলে ক্ষত জীবনেও শুকোবে না। রান্না বান্না ছাড়াও কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে ঘর মোছার কাজ সব পড়ে আছে, তা দেখতে ভালো লাগছিল না তাসনিয়ার। তাই সে বাঁ হাতের সাহায্যে কাপড় চোপড়গুলো ধুয়ে দিল, যদিও ডান হাতটাকে অল্প স্বল্প কাজে লাগিয়েছে সে। কাপড়গুলো শুকাতে দেওয়ার সময় দেখে ফেলেছিলেন গুফরান সিদ্দিকে। তারপর থেকে ওনার গুমোট চেহারাটা লক্ষ্য করছিল সে, যেন হাজারটা কথা শুনিয়ে দেওয়ার জন্য তিনি উসখুস করে বেড়াচ্ছেন। তাসনিয়া পালিয়ে বেড়াচ্ছিল। কথা শুনতে তার ভালো লাগে না। যদি এই জাদ্রেল মিলিটারি খোঁচা মারার কথা হয় তাহলে তো একদমই না। রান্না করছেন ভালো কথা, কিন্তু তার কাপড় চোপড় তো ধুয়ে দিবেন না, তাহলে এত কথা সে শুনবে কেন? ইচ্ছে করলে রান্নাবান্নাও সে করতে পারবে, শুধু শুধু এত যত্ন আত্রের নাম দিয়ে গম গম করার কোনো প্রয়োজন ছিল না। জীবনে কত শত আঘাত পেয়ে আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে সে। এসব সামান্য পোড়া ক্ষতে কিছুই যায় আসে না তার। কিন্তু এসব কথা বলে ওনার সাথে তর্কে জড়াবে কে? বেরোনোর আগে বলে গেলেন, আমি আসার সময় মাছ নিয়ে আসব। রাতে ঠিকই ইয়া বড় সাইজের একটা কাতলা মাছ নিয়ে ফিরলেন। মাছটা লাফাচ্ছিল। ইউনিফর্ম ছেড়ে এসে সেটি একা একা কাটাকুটি করে পরিষ্কারও করলেন। তারপর গোসল করে এলেন। তাসনিয়াকে ঘুর ঘুর করতে দেখে সোজা সাপটা বলে দিলেন, আপনার সাহায্য দরকার নেই, তাই ঘুরঘুর করে লাভ নেই। তাসনিয়া কাট কাট গলায় বলল, আমি পরিমিত ডিসেন্স মেনটেন করে ঘুরঘুর করছি। গোফরান ঘাড় ফিরিয়ে তাকালো এক পলক। কিছু বলার রইল না তার। সেদিন বার্নার ক্রিম লাগানোর সময়ও ঠিক একই কথা বলেছিল সে। পরিমিত ডিস্টেন্স মেনটেন করে বসুন। কথাটা মনে পড়তে মাছগুলো ধুয়ে আরেকটা বাটিতে নিতে নিতে গোফরান বিড়বিড়িয়ে বলল, মিনিংলেস কথাবার্তা। কিছু বললেন? না, আপনি বেবিদের কাছে যান। তাসনিয়া ততক্ষণই বেরিয়ে গিয়েছিল। কোনো সারা শব্দ পাওয়া গেল না তার। গুফরান মরিচ হলুদ ধনের কৌটা খুঁজে নিয়ে একটা ছোট্ট বাটিতে নিয়ে মাছের মশলা মাখছিল। তাসনিয়া রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে তার কাজ দেখে থমকে দাঁড়িয়েছিল। আচমকা হাওয়ার ব্যাগে ছুটে এসে মরিচের কৌটা কেড়ে নিয়ে বলল, মরিচগুলো খুব ঝাল, বাচ্চারা খেতে পারবে না, একটু কমিয়ে দিন। গুফরান নিজেই চমকে গেল তাসনিয়ার এমন কাজে। তাসনিয়া নিজেও নিজের কাজে লজ্জিত হলো। এভাবে কেড়ে নেওয়াটা ঠিক হয়নি। এখনকার মরিচগুলো খুব ঝাল। তার কথা শুনে গলা কিঞ্চিত কাত করে হতাশ চোখে তাকালো গুফরান। ইনি কি সারাক্ষণ তাকে ভুল প্রমাণ করার জন্য মাঠে নামতে চায়? তাসনিয়া তার দিকে তাকিয়ে ধীরে ধীরে মরিচের কৌটাটা সরিয়ে ফেলল। বলল, হয়তো ওভাবে মিলিটারিরা খায়, কিন্তু আমরা সাধারণ জনগণ ওভাবে খেতে অভ্যস্ত নই। গুফরান বলল, মিলিটারিরা খায় মানে? হ্যাঁ। গুফরান মুখ ফিরিয়ে নিয়ে গজগজ করতে করতে বলল, আপনাদের মতো মানুষরা মিলিটারিদের কখনো রেসপেক্ট করতে শেখেনি। সব কটা উগ্রপন্থীর দল। তাসনিয়া বলল, আপনি সেই উগ্রপন্থীকেই ধরে আনলেন। আমি এনেছি? আনেননি? আমি নিজে নিজে চলে এসেছি বলছেন? আমি ধরে আনিনি, আপনিও নিজে নিজে চলে আসেননি, আমাদের আসতে হয়েছে। মরিচের কৌটাটা দিন, মরিচ কম হয়েছে। তাসনিয়া দুপা পিছিয়ে গিয়ে বলল, অসম্ভব, বুঝতে পারছেন না, মাছটা একদমই খাওয়ার অনুপযোগী হয়ে যাবে। এখানকার মরিচ খুব ঝাল। গুফরান এগিয়ে গিয়ে তার হাত থেকে কৌটো নিয়ে বলল, তারপর সরু চোখে চেয়ে বলল, মিলিটারিরা কিভাবে খায় তা আপনার উপর এক্সপেরিমেন্ট না করে আমি শান্ত হচ্ছি না। লেট মি ডু ইট। সেদিনের রান্নাটা সত্যিই ঝাল হয়েছে। মিনি আর সে হাহু করতে করতে সরে পড়েছিল দ্রুত। ফ্রিজে কেক মিষ্টি রাখা ছিল। দুজনেই যতটুকু পারলো কেক আর মিষ্টি খেয়ে ঝাল কমানোর চেষ্টা করলো। গুফরান চুপচাপ খাচ্ছিল আর মাঝে মধ্যে জুবরানকে দেখছিল। তার ঝাল লাগছিল না দেখে মৃদু মৃদু হাসছিল সে। তাসনিয়া এসে জুবরানকে জিজ্ঞেস করলো, খোকন, ঝাল লেগেছে? জুবরান দুপাশে মাথা নেড়ে সুপারম্যানকে জিতিয়ে দিল।
বিজয়ের হাসির এক টুকরো তখন লেগেছিল কর্নেলের মুখে। হাসিটা ঝুলিয়ে রাখার উদ্দেশ্য তাসনিয়াকে হেনস্থা করা বই কি অন্য কিছু নয়। মিনি বলল, বাবা, ইউ পচা, ভেরি ভেরি পচা। আমার ঠোঁট পুড়ে গিয়েছে, খুব ছাল, উফ। গোফরান তাসনিয়াকে শুনিয়ে বলল, জুবরানের মায়ের কাছে বার্নাল ক্রিম আছে। মিনি কান্নার সুর তুলে বাবার গায়ে নখের আঁচড় কেটে বলল, না না, যুবরাজের মা নয়, আমার মা। বলো মিনির মা। গোফরান বলল, মিনির মা। ফিজার পরীক্ষা চলছে, তাসনিয়া তাই জানতো, কিন্তু এমন ভর দুপুরে বোচকাবোচকি নিয়ে সে এই পাহাড়ে হাজির হবে সে তা কখনো ভাবেনি। তাকে দেখে অবাক হওয়ার ভান ধরলেও মনে মনে সে এটা টের পেয়েছিল যে রান্নাঘরে তাকে সাহায্য করার জন্য ফিজাকে নিয়ে আসতেন উনি। কিন্তু মেয়েটাকে একা একা চলে আসতে বললেন এত দূরে। ফিজা বলল, ভাইয়া পারছিল না বলতে, পরীক্ষা না দিয়ে চলে আয়। এতবার ফোন দিচ্ছিল, তাই পরীক্ষা শেষ হওয়া মাত্রই চলে এসেছি। হাত কিভাবে পুড়লো দেখি। হাতটা দেখা মাত্রই তার কপাল কুঁচকে এলো। ইস রে, এতখানি পড়লো। তুমি কি একটু সাবধানে থাকতে পারো না? সোনামণিরা কোথায়? ওরা ব্যাকইয়ার্ডে খেলছে। ফিজা তাদের কাছে ছুটে গেল। উফ, তাদের ছাড়া বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছিল। পেছন থেকে সে জড়িয়ে ধরল মিনিকে। মিনি আটকে উঠল। ফিজা তাকে কোলে তুলে গালে চুমু দিতে দিতে বলল, আমার মা কেমন আছে? মিনি হাসতে লাগলো। জুবরান সোনা কেমন আছে? কি করছেন আপনি? জুবরান ফুকলা হাসল। তার হাতের রুবিক্স কিউবটা দেখালো। ফিজা বলল, ভাইয়া এই ছোট বাচ্চাটাকেও এটা ধরিয়ে দিয়েছে। মাথা নষ্ট করার যন্ত্র। তাসনিয়া পেছন থেকে বলল, এত দূর থেকে এলেন, কি খাবেন ম্যাডাম? ফিজা মিনিকে কোল থেকে নামিয়ে জুবরানের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোমরা কি খেয়েছো? ওরা খেয়েছে, তুমি কি খাবে বলো? গরম গরম 1 কাপ চা আর নোনটা বিস্কিট। বিস্কিট আমি এনেছি। ভাইয়ার নাকি মাছ মাংসে বিরক্তি চলে এসেছে, তাই বড় ভাবে শুটকি দিল। আর কয়েকটা লুডুস, পাস্তা আর হালিমের প্যাকেট এনেছি। ফুচকাও এনেছি। আজ কিংবা কাল বিকালে ফুচকা বানাবো। মিনির ফুচকা খুব পছন্দ, তাই না মিনি? মিনি 2 হাত উপরে তুলে বলল, ইয়ে ফুচকা খাবো। যুবরাজ, তুমি ফুচকা খাবে? খুব মজা। জুবরান কিউবে মজে আছেন। সুপারম্যান তাকে সলভ করতে বলেছে, না পারলে সে লুজার হয়ে যাবে। মিনি তার দুগাল টেনে দিয়ে বলল, যুবরাজ, ইসেন তুমি। জুবরান ভীষণ বিরক্ত হয়ে তার হাত ঠেলে দিয়ে বলল, উফ, সরো। মিনির মুখটা কালো হয়ে এলো। তাসনিয়া এসে তাকে কোলে তুলে নিয়ে বলল, এসব কেমন ব্যবহার খোকন, সরি বলো। জুবরান মিনির কান্না মুখর চেহারাটার দিকে তাকিয়ে পুনরায় বিরক্ত হয়ে বলল, না, বলবো না। ওর বাবা বলেছে বিরক্ত করলে ওর সাথে আড়ি দিতে। তোর সাথে আড়ি? মিনি তাসনিয়ার গলা জড়িয়ে ধরে মুখ লুকিয়ে কেঁদে উঠল। ফিজা অবাক গলায় বলল, ওর বাবা? বলেই তাসনিয়ার দিকে তাকালো। তাসনিয়া কোনো জবাব না দিয়ে মিনিকে নিয়ে চলে গেল। ফিজা জুবরানের সঙ্গে বসে বলল, এই পচা ছেলে মিনির বাবা? তোমার বাবা নয়। জুবরান চোখ তুলে তাকালো তার দিকে, তারপর দুপাশে মাথা নেড়ে বলল, না। কেন? মা মিনিকে বলেছে মা ডাকতে। মিনির বাবা আমাকে বলেনি বাবা ডাকতে। মিনির বাবা তোমাকে ভালোবাসে না? জুবরান তাকিয়ে রইল কিন্তু কিছু বলল না। ফিজা জিজ্ঞেস করল, তুমি ভালোবাসো না? জুবরান মৃদু হাসল। সে হাসিতে কি ছিল ফিজা নিজেও টের পেল না। মনটা তার খারাপ হয়ে গেল। সে আর বাড়ির সবাই ভাবে ভাই আর ভাবির মধ্যকার দূরত্ব থাকলেও বাচ্চাগুলোর সাথে তাদের কোনো দূরত্ব নেই। কিন্তু এখানে না এলে তা জানাও হতো না ওর। ভাইয়া কেমন জানি বাচ্চাটার সাথে কেন এত দূরত্ব বজায় রাখতে হচ্ছে। সে কতটুকুই বা বোঝে এমন একটা বাচ্চার সাথে দূরত্ব বজায় রাখা আদৌ সম্ভব? রাতে গুফরান বাড়ি ফিরে গোসল সেরে বারান্দায় বসতেই মিনি তার কাছে অভিযোগের খাতা খুলে বসল। জুবরান কি কি বলেছে তাকে সবটা পুঙ্খানুপুঙ্খভাবে বাবাকে বলল। জুবরান কিউব হাতে দাঁড়িয়ে রইল কিছুটা দূরে। গুফরান তাকে ডেকে বলল, সলভ করেছো? জুবরান গুটি গুটি পায়ে হেঁটে এলো। কিউবটা বাড়িয়ে দিয়ে মাথা নামিয়ে দাঁড়িয়ে রইল।
ফিজা চায়ের ট্রে নিয়ে সামনে রাখলো। চোখের ইশারায় তাকে বসতে বলল গুফরান। ফিজা চেয়ারে গিয়ে বসল। তাসনিয়াকে ডেকে বলল, ছোট ভাবি চা খেতে এসো। তাসনিয়ার জবাব এলো। আসছি। কিউবটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখার পর গুফরান দেখলো প্রায় সলভ করে ফেলেছে জুবরান। ফিজা বলল, ও সারাক্ষণ ওটা নিয়ে ব্যস্ত ছিল। ঘুরিয়ে ঘুরিয়ে দেখার পর কিউবটা বাড়িয়ে দিয়ে বলল। মার্ভেলাস। তাসনিয়া জুবরান চোখ তুলে তাকালো তার চোখ বরাবর। কম্পিত হাত বাড়িয়ে কিউবটা নিতে নিতে চোখে চোখে কি কথা হলো দুজনার। জুবরান হেসে উঠে কিউবটা নিয়ে এক দৌড় দিল। মিনি নাক টানতে টানতে বলল, বাবা, যুবরাজ খুব খুব দুষ্টু। গুফরান তার মুখের দিকে চেয়ে বলল, আপনাকেও কিউব সলভ করতে হবে, নইলে রতন আর বদি কাকার মতো কান ধরে উঠবস। মিনি তৎক্ষণাৎ কোল থেকে নেমে পড়ল। রেগে মেগে বলল, তুমিও দুষ্টু, শুধু মা ভালো, খুব ভালো। তুমি পচা বাবা, নটি বয়, ব্যাড বয়। বলেই দৌড়ে চলে গেল। গুফরান তার প্রস্থান পথ হতে চোখ সরিয়ে ফিজাকে জিজ্ঞেস করল, কবে পৌঁছেছিস? 2টো নাগাদ। তুমি খাও, আমি ছোট ভাবি কোথায় দেখি। চা ঠান্ডা হতে চললো। ফিজা চলে গেল। তাসনিয়া ঘরটা গোছগাছ করছিল। আজ সারা দিন তেমন রোদে দেখা পায়নি বলে কাপড় চোপড় কিছু শুকায়নি। মিনিরগুলো শুকলেও জুবরানের শার্ট প্যান্টগুলো একদম শুকায়নি। সেগুলো ঝুড়িতে রেখে শুকনো কাপড়গুলো ভাঁজ করে ওয়ার্ড্রোবে রাখার সময় জুবরান কোথা থেকে ছুটে এসে তাকে ঝাপটে জড়িয়ে ধরল। তাসনিয়া অবাক হলো। তাকে কোলে তুলে কি হয়েছে জিজ্ঞেস করতেই শক্ত করে তাকে জড়িয়ে মুখ লুকিয়ে রাখত জুবরান। তাসনিয়া টের পেল তার ছোট্ট শরীরটা অল্প স্বল্প কাঁপছে, বুকের ভেতরটাও কাঁপছে। কি হয়েছে? তোমার সুপারম্যান কিছু বলেছে? জুবরান কিছু বলল না। তাসমিয়া ফের জানতে চাইল, কাঁদছো তুমি? জুবরান আরো শক্ত করে জড়িয়ে ধরলো তাকে। তাসনিয়ার কাঁধটা প্রায় ভিজে উঠল তার চোখের জলে। বেতের চেয়ারে বসে খবরের পাতাটা খুব মনোযোগ দিয়ে পড়ছিল তাসনিয়া। খবরের কাগজ পড়ার অভ্যাসটা সে বাবার কাছ থেকেই পেয়েছে। ছোটবেলায় তার পছন্দের বিষয় ছিল বিনোদন। তখন সে বিনোদনের পাতাটা সে উল্টে পাল্টে অনেকবার পড়তো। এখন পছন্দের বদল ঘটেছে। রাজনৈতিক বিষয় পড়তে ভালো লাগে, কিন্তু আজকাল খবরের পাতা হাতে নিতেই ইচ্ছে করে না। বড়সড় শিরোনামগুলো পড়ার ভয়। কি ভয়ঙ্কর হয়ে উঠছে দেশটা। চারপাশে শুধু দুর্ঘটনা, আগুন, পোড়া লাশ, ভুল চিকিৎসা, অপহরণ, খুনোখুনি, নিখোঁজ বার্তা, ধর্ষণ, আত্মহত্যা, আর্তনাদ। পৃথিবী যেন ধ্বংসলীলার জাতাকলে। তারপরের একটা খবরের পাতায় উল্টোতেই দেখল মীরবাজারে গোপন কুঠুরি হতে উদ্ধার 2টো লাশ, খুনি পলাতক। তাসনিয়া মনোযোগ দিয়ে লেখাগুলো পড়ছিল। হঠাৎই দেখতে পেল একটা বাইক ঠেলে ঠেলে আসছে একটা যুবক। মাথায় এখনো হেলমেট পরা, পিঠে ট্রাভেল ব্যাগ, বুকের এক পাশে কালো ঝকঝকে একটা গিটার। তাসনিয়াকে দেখা মাত্রই বাইকটা সেখানে থামালো। তাসনিয়া নিচে চলে এলো। দরজা খুলতেই দেখলো ছেলেটা হেলমেট খুলে দাঁড়িয়েছে। সালাম দিতেই তাসনিয়া সালাম নিয়ে বলল, কোথায় যেন দেখেছি। ফোনে? হ্যাঁ হ্যাঁ, আরিফ। ছেলেটা আবার হাসলো। তাসনিয়া হেসে বলল, আমাদের জামাই। ফিজা তো বলেনি তুমি আসবে। ফিজা জানে না গুফরান ভাইয়া এমনভাবে ফোন দিছে আসার জন্য। আমি বিয়ে আকিকা কোনোটাতেই আসতে পারিনি। এবার না এলে আমার মুন্ডু পাত করতো, তাই চলে এসেছি। বলেই নিচে ব্যাগ গিটার রেখে দিয়ে বলল। ফিজা কোথায়? তাসনিয়া ফিজারকে আবার ডাকলো। ফিজা এসে বলল, কে এলো ছোট ভাবি? চিনি না, বলছে ফিজাকে চায়। আরিফ মজা করার জন্য হেলমেটটা পরে নিয়েছিল। ফিজা দেখা মাত্রই কপাল কুঁচকালো, চোখগুলো দেখে চিৎকার দিয়ে উঠল। তুই? আরিফ হেলমেট খুলে হেসে বলল। সারপ্রাইজটা কেমন দিলাম? ফিজা ছুটে গিয়ে ঝাপটে ধরলো তাকে। তাকে শূন্য তুলে কয়েক পাক ঘুরিয়ে নিল আরিফ। ফিজা শক্ত করে জড়িয়ে ধরে হিসিয়ে বলল, আই মিস ইউ। টু? ফিজা তার গালের দুপাশে হাত রেখে হাসলো। আবারও জড়িয়ে ধরে গালে আরক্ত চুমু খেয়ে বলল, আমি খুব খুব খুশি হয়েছি। তারপর তাসনিয়ার কথা মনে পড়ায় বলে উঠল। এই রে ছোট ভাবি।
তাসনিয়া হেসে ততক্ষণে চলে গিয়েছে। দেখেনি তো, আমার মাথায় ছিল না রে। আরিফ হো হো করে হেসে উঠে দুপাশে মাথা নাড়ল। দেখেনি। ফিজা হাত ছেড়ে বাঁচল। আরিফ ততক্ষণে তাকে কাছে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে গালে ঠেসে চুমু খেয়ে বলল, গুফরান ভাইয়াকে একটা থ্যাঙ্কস দিয়ে দিবি। ফিজা গালে হাত চেপে ধরে বলল, ভাইয়া তোকে আসতে বলেছে, আমি কি স্বপ্নে দেখছি? আরিফ তার নাক টেনে ধরে বলল। আমি ওর স্বপ্নে দেখে চলে এসেছি। ফিজা তার গলা জড়িয়ে ধরে বলল, আমি সত্যি তোকে অনেক মিস করেছি, অনেক। আরিফ তার মুখের উপর ফু দিতেই ফিজার কপালের চুলগুলো উড়ে গেল। হেসে উঠল ফিজা, বলল, আমার বরটা কেমন শুকিয়ে গেছে, ইস। মিনি আর জুবরান এলো তখন। মিনি বলল, হাই আঙ্কেল। আরিফ তাকাতেই মিনি দু হাত দিয়ে মুখ ঢাকল। আরিফ হেসে বলল, আরে আমার ছোট্ট শাশুড়ি যে, আসুন আসুন। মিনি ছুটে এলো। আরিফ তাকে কোলে তুলে আদর করে বলল, চকলেট এনেছি। দাও, দুটো এনেছো? যুবরাজকেও দিতে হবে। আরিফ জুবরানের দিকে তাকালো। দুজনেই হাসল। আরিফ বলল, হ্যালো। জুবরান দৌড়ে এলো, গিটারটা ছুঁয়ে বলল, আমার বাবারও এমন একটা ছিল। তার এখনো মনে আছে, বাবা যখন গিটার বাজাতো মা তখন খুব হাসতো। মাকে ওরকম হাসতে দেখা কতদিন। আসার সময় আরিফ অনেক কিছু এনেছে। ফ্রিজা সব গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছে। সন্ধ্যায় তাদের ফুচকা পার্টির আয়োজন করা হলো। অনেকগুলো ফুচকা তেলে ভিজিয়ে নিয়েছে তাসনিয়া। ওর আর টক বানিয়েছে। তাসনিয়া জানতে চাইল, আরিফ তো এইসব খাবে না তাহলে? ফ্রিজা বলল, ও খায় না, কিন্তু আমি জোর করে খাইয়ে দিলে খাবে। আমি কলেজে থাকতেও এরকম করতাম। খুব ভালোবাসা দুজনের। ফ্রিজা লাজুক হাসল, বলল, ও আমার বর, কম বন্ধু বেশি। ওর মতো আমাকে কেউ বোঝে না, আমার মতো ওকে কেউ বোঝে না। তাসনিয়ার মনে হলো তাই হওয়া উচিত। স্বামী স্ত্রীর সম্পর্কে বন্ধুত্বটা না থাকলে সম্পর্কে একঘেয়েমি চলে আসে। শুধু দায়িত্ব আর কর্তব্যের মধ্যে নিহিত থাকা সম্পর্কগুলোকে কোনো আনন্দ নেই, তৃপ্তি নেই, শান্তি নেই, সন্তুষ্টি নেই। এই যে বরকে পেয়ে ফিজার সন্ধ্যাবেলাটা প্রায় জমে উঠল। তাদের দুষ্টু মিষ্টি ছুটিতে মেতে উঠল নির্জন বাড়িটি। আনন্দের ঝড় উঠল গিটারের সুরের মূর্ছনায়। বাচ্চাদের হাসি খুশিতে, কপত কপতির থিমতালে, নাচে গানে এই প্রতিটা মুহূর্তই সুন্দর, মনে রাখার মতো, মনে গেঁথে থাকার মতো, যেমন তার আছে। অথচ সেসব এখন ঘুনে পোকাদের দলে একটু একটু স্মৃতির পাতা থেকে খসে খসে পড়ে যাচ্ছে। জীবন যেমন হাসতে শেখায় তেমন কাঁদতেও শেখায়, গড়তে শেখালে ভাঙতেও শেখায়, স্মৃতি মনে রাখতে শেখায় আবার মুছে ফেলতেও শেখায়। ভাঙা গড়ার কি অদ্ভুত একটা নিয়ম। খুনসুটি থামিয়ে জুবরান অপলকভাবে তাকিয়ে দেখল তার মা আর বাবার সেই দৃশ্যটি, যেখানে ফুপির জায়গায় মা ছিল, আঙ্কেলের জায়গায় তার বাবা। কিছুদিন পর কি ফুপি আর আঙ্কেলও আলাদা হয়ে যাবে মা বাবার মতো? তাসনিয়া দরজার পাশে ইউনিফর্ম পরিহিত ছায়াটি দেখা মাত্র চমকে উঠল। বিড়বিড়িয়ে বলল, আপনি এত তাড়াতাড়ি? গুফরান তাকে চুপ থাকতে বলে আরিফ আর ফিজার দিকে চেয়ে রইল। দুজনেই নিচে গিয়ে হো হো করে হাসছিল। হঠাৎ দরজার দিকে চোখ পড়ায় মিনি বাবা বলে ডেকে ওঠায় ফিজা আর আরিফ থেমে গেল। আরিফ গিটার ফেলে দিয়ে দাঁড়িয়ে পড়ল। শার্ট টেনে টুনে ঠিক করে, মাথার চুল ঠিকঠাক করে ফিজার পেছনে দাঁড়িয়ে তাসনিয়াকে বলল, ছোট ভাবি বাঁচান। তাসনিয়া হাসলেও তার কাণ্ড দেখে। ফিজা বলল, ভাইয়া, তুমি কখন এসেছো? অনেকক্ষণ। আরিফ, কখন পৌঁছেছো? আরিফ উসখুস করতে করতে সামনে এসে দাঁড়ালো। এই তো 3টের দিকে। পৌঁছে আমাকে ফোন দিতে বলেছিলাম। সরি ভাইয়া, মনে ছিল না। এটা ভালো অভ্যাস। আরিফ কান চুলকে বলল, আসলে ভাইয়া তুমি ইউনিফর্ম পাল্টাও। ভাবি আবির আশায় অনেক কিছু করেছে, ফুচকা, পায়েস, দই, হালিম, চিংড়ি দিয়ে লুটুস। কোনটা খাবে? গুফরান কপাল কুচকাল। তাসনিয়া বলে উঠল, মেয়েটা পাগল হয়ে গেছে, আমার কিছু করার সাধ্য নেই, ওই সব করেছে। গুড। আরিফ, আমার ঘরে এসো, কথা আছে।
আরিফ তার পিছু পিছু যাওয়ার সময় ফিজার মাথায় চড় মেরে গেল। ফিজা বলল, দেখেছো ভাবি? তাসনিয়া বলল, মারবে না? কত লজ্জা পেয়েছে বেচারা। বাড়িতে তাদের ঘরে পাশাপাশি দুটো বিছানা ছিল। কেন ছিল তার রহস্য তাসনিয়া জানে না। তাই একটাতে সে বাচ্চাদের নিয়ে শুলে, পাশেরটাতে গুফরান শুতো। এখন এই বাড়িতে আসার পর তার জায়গা হয়েছে মেঝেতে। আগে মিনিকে বুকে নিয়ে ঘুমালে তার চোখে তাড়াতাড়ি ঘুম নেমে আসতো, এখন সেটা হওয়ার অবকাশ নেই। মিনি এখন মা পেয়েছেন। দুদিন আগে জুবরান নিজে থেকে খাট থেকে নেমে এলো, বলল, আমি এখানে ঘুমাই। সেই সম্মতি দিতেই কি খুশি হলো ছেলেটা। মাঝরাতে ঘুম ভাঙলে তাসনিয়া দেখে সে পা দুটো একেবারে তার সুপারম্যানের গায়ে তুলে দিয়ে ঘুমোচ্ছে। মেঝের তোষকের ওপর দুটো বাচ্চা শিশুর মতো ঘুমন্ত মুখ কি নির্ভেজাল ভালোবাসায় মুড়িয়ে ঘুমায় দেখে তাসনিয়ার শান্তি লাগে। আর মেনির তো বুকে গুজে ঘুমানোর অভ্যাস। ঘুম না পেলে তার ঘুমই আসে না। ঘুমিয়ে পড়েছিল সে আবারও। একচোট ঘুম শেষে হঠাৎই তার ঘুম ভেঙে গিয়েছিল চোখের সামনে কয়েকটা ছায়ামূর্তি দেখে। গোলাকার একটা কেকের উপর 2-3টা মোমবাতি জ্বালিয়ে হ্যাপি বার্থডে টু ইউ সুরটা এক নাগারে বারংবার কানে আসতেই চোখ পড়ল দেয়ালে। 12টা। আজ কি জানুয়ারির 7 তারিখ? ফিজা, আরিফ, মিনি, জুবরান সবাইকে দেখতে পেল সে। হা করে সবার দিকে তাকিয়েছিল। আরিফ কেকটা মিনি সাইড টেবিলে রেখে তাসনিয়ার সামনে এনে রাখলো, বলল, এবার কেক কাটুন। তাসনিয়া ফু দিয়ে মোমবাতি নিভিয়ে কেক কাটলো। কেমন একটা ঘোরে। এগুলো কি হচ্ছে? তার জন্মদিনের কথা তার নিজেরও খেয়াল নেই। ফিজার কি করে মনে থাকলো? সবাইকে কেক খাওয়ালো সে। জুবরান কেক খেয়ে মায়ের দুগালে আদর করে শক্ত করে জড়িয়ে ধরল। মা ছেলে দুজনেই আচমকা কেঁদে উঠল। ফিজা জুবরানকে ছাড়িয়ে নিয়ে মাথায় ঘন ঘন হাত বুলিয়ে দিয়ে বলল, এখন তো খুশির সময় বাবা, এখন মাকে হাসাবে, তা না করে তুমি কাঁদাচ্ছ। জুবরান তার কাঁধে মাথা ফেলে কান্না গিলে ফেলল। কেক কেটে সবাইকে খাইয়ে তাসনিয়া মেঝের দিকে তাকালো। গুফরান ঘুমোচ্ছে এখনো। এত হইচই হচ্ছে আর উনি ঘুমোচ্ছেন। এ কেমন ঘুম? তাকে তাকাতে দেখে ফিজা বলল, আমরা চাই কাল সকালে সবটা বলবো তোমাকে। এই কেকটা ভাইয়া সকালে খাবে। টাটা, গুড নাইট ভাবি। আরিফকে নিয়ে বেরিয়ে গেল সে। দুদিন দুপুরের জন্য খাবার নিয়ে যাবে তা বলে রাখা ছিল। তাসনিয়া খাবার ভরে বক্সটা গুফরানের সামনে শব্দ করে রাখলো। গুফরান বক্সটা নিয়ে বলল, মিনির বোধহয় জ্বর এসেছে। আমি এখানকার ডাক্তারকে ফোন করেছি, উনি আসছেন। আপনার হাতটাও দেখিয়ে নেবেন। সে বেরোতে যাচ্ছিল, আবার থামলো কি মনে করে। পিছু ফিরতেই তাসনিয়ার চোখাচোখি হলো, বলল, কালকের জন্য সরি। আসলে ওসব আমার দ্বারা হয় না। আমি কখনো সুন্দর করে উইশ করতে পারি না। তবে এটুকু বলবো, আপনার আগামী জন্মদিনগুলো মিনি আর জুবরানকে নিয়ে আনন্দের সাথে কাটুক। আর প্রতি জন্মদিনের সকালবেলায় আপনার গালটা এইভাবেই ফুলে থাকুক। তাসনিয়া কিছু বুঝে ওঠার আগেই উনি প্রস্থান নিলেন। তাসনিয়া অবাক হলো এই ভেবে, তাকে রাগিয়ে দেওয়ার ফাঁকে কি অদ্ভুতভাবে ঘুরিয়ে পেঁচিয়ে নিজের অস্তিত্বটাকেও বাঁচিয়ে রাখার নিবেদন পেশ করে গেলেন উনি। জিপ গাড়িটার ইঞ্জিন শব্দ করে ওঠার পর ফিজার মুখ থেকে সে শুনতে পেল কেকটা আরিফকে দিয়ে উনি নিজেই আনিয়েছেন। এই কথা শুনে খুশি নয় বরঞ্চ অপমানিত বোধ করলো সে। একটা কেক, দুটো মোমবাতি, দুটো কথা দিয়ে তাকে খুশি করার চেষ্টা না করলেও সে মিনির দেখভাল করত। ধরা বাঁধা কোনো চাকরি বাকরি না করলেও রাইটার হিসেবে ইতিমধ্যেই অল্প স্বল্প পরিচিত লাভ করেছে আরিফ। পাশাপাশি একটা ট্রাভেল এজেন্সিতে কাজ করেও টুকটাক রোজগার করে। তা দিয়ে ইচ্ছে মতো যেখানে ইচ্ছা ঘুরে বেড়ায় বন্ধু বান্ধব নিয়ে। রোজগারের টাকা থেকে ফিজার জন্য একটা ব্যাগ আর জন্মদিনের উপহার হিসেবে তাসনিয়ার জন্য একটা ঘড়ি এনেছে সে। যদিও ঘড়িটা জন্মদিন না হলেও সে আনত। পাশাপাশি জন্মদিন হওয়ায় ঘড়িটা উপহার হিসেবে আখ্যা পেয়েছে। ঘড়িটা দেখার পর মিনি তার হাতে পরে বসে আছে সারাদিন। তার হাতে সেটা হচ্ছিল না, তারপরেও সে সেটা পরবেই। ফিজা কেড়ে নেওয়ায় কি কান্নাকাটি তার। তার মায়ের জিনিস সে পরবে না কেন? রাতে যখন তার বাবা বাড়ি ফিরল, সে বাবার কোলে উঠে ঘড়িটা নেড়েচড়ে দেখালো, বলল, এটা গিফট আরিফ আঙ্কেল দিয়েছে। তুমি মাকে গিফট দিয়েছো?
গুফরান বলল, না, তোমার মা কেক কাটলে রাগ করে, গিফট দিলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। মিনি বলল। কেন? গিফট দিলে হ্যাপি হয়? মিনি খুশি হয়ে বলল, সত্যি? 3 সত্যি। গুড বয়। মিনি টুপ করে বাবার গালে চুমু খেয়ে কোল বেয়ে নেমে চলে গেল। জুবরান পানির গ্লাস নিয়ে এলো ধীর পায়ে হেঁটে। সে এলো যেমন করে, জিপের শব্দ শোনা মাত্রই রান্নাঘরে ঢুকে যায় ঠান্ডা পানির জন্য। পানি আনার সময় অনেকটা মেঝেতে পড়ে গিয়েছে, তার হাত তরতর করে কাঁপছে দৃষ্টিজোড়া গ্লাসের দিকে। গুফরান তার হাত থেকে গ্লাসটা নিয়ে পানি খেয়ে টেবিলে রেখে দিতেই দেখতে পেল জুবরানের দৃষ্টিজোড়া টেবিলের উপর রাখা টুপিটাতে নিবন্ধ হয়ে আছে। ছুতে চায় কিন্তু সাহস করে ওঠে না। এমনভাবে দৃষ্টি গেঁথে রেখেছে যেন চোখ দিয়ে সে হাতে ছুঁয়ে দেওয়ার মনোবাসনা যেন পূর্ণ করে নিচ্ছে। গুফরান সেটি তার সামনে থেকে তুলে নিয়ে মাথায় পরিয়ে দিল। জুবরান হতচকিত হয়ে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর দুহাত দিয়ে তার মাথায় পড়া টুপিটা ছুঁল। গুফরানের দিকে চেয়ে একচোট হাসল, অনুমতি চাইল। মায়ের কাছে যাই। গুফরান চোখ নিভিয়ে ছাই দিল। সম্মতি পেয়ে খুশিতে উত্তেজিত হয়ে জুবরান ছুটল তার মায়ের কাছে। ছুটতে গিয়ে আচমকা মুখ থুবড়ে পড়ে গেল দরজার কাছে। গুফরান বসা থেকে দাঁড়িয়ে পড়ল তাকে পড়ে যেতে দেখে। উদ্বিগ্ন হয়ে বলল, সাবধানে। জুবরান পড়ে গেল ঠিক, কিন্তু টুপিটা মাটিতে পড়তে দেয়নি। কোনোই আর বুক মেঝেতে ঠেকে গেল, বা হাতটা উঁচু করে ধরে রেখেছে টুপিটা। ফিজাকে মশলাপাতি দেখিয়ে দিচ্ছিল তাসনিয়া। জুবরানের ডাকে ফেল। জুবরান ছুটে এসে তাকে জড়িয়ে ধরে তাসনিয়া তাকে কোলে তুলে বলল, টুপিটা কোথা থেকে নিয়েছো? জুবরান হেসে সেটি তার মায়ের মাথায় পরিয়ে দিয়ে বলল। উনি দিয়েছেন। তাসনিয়া হেসে তার গালে চুমু খেল। ফিজা বলল, মিনু খালা দেখে কি না দেখো, মা ছেলের আদর খাওয়া বের করে দিবে। তার কথা শুনে তাসনিয়া হেসে উঠল। জুবরানও হাসল। আরও 15 দিনের মতো কাটিয়েছে তারা রাঙামাটিতে। এই 15 দিন তারা অনেক জায়গায় ঘোরাঘুরি করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল। দায়িত্ব পড়েছিল আরিবের উপর। গুফরান জানে সে এসবের উস্তাদ, তাই আরিবের উপর দায়িত্ব চাপিয়ে দিয়ে কর্মস্থলে নিশ্চিন্তে ছিল। কাপ্তাই হ্রদ, শুভলং ঝর্ণা, ভূতপানি ঝর্ণা, ফুলমন পাহাড়, ঝুলন্ত সেতু, রাজবন বিহার, পলওয়াল পার্ক সব ঘুরে ঘুরে দেখা হয়ে গেছে তাদের। ঘোরাঘুরির ফাঁকে হরেক রকমের মজাদার খাবার, যেমন মুরগির গুটায়া, বাঁশকরল, এঁচলের নিরামিষ, রুটি বেগুনের ভর্তা, আনারস, বাঁশে বসানো দই, রাঙামাটির জনপ্রিয় সব মুখরোচক খাবার তারা খেয়েছে। তাসনিয়া জীবনে এই প্রথমবার এক নাগারে এতগুলো জায়গায় ঘোরাঘুরি করেছে। জুবরানও প্রথম। বুদ্ধি হওয়ার পর সে প্রথম কক্সবাজার গিয়েছিল ঘুরতে বাবা মায়ের সাথে। টানা 15 দিন ঘোরাঘুরি এই প্রথম। মিনির যদিও আগে অনেক ঘোরাঘুরি হয়েছিল তার মায়ের সাথে, নানু আর মামাদের সাথেও। নতুন মায়ের সাথে এই প্রথম ঘোরাঘুরি, সাথে তার নতুন বন্ধু। ভীষণ উপভোগ করেছে সেই দিনগুলো। 15টা দিন রাঙামাটিতে খুব আনন্দে কেটেছিল সবার। আরিবের ছোট্ট ক্যামেরায় সবার অসংখ্য ছবি বন্দী হয়েছে স্মৃতি হিসেবে। বিয়ের পর সে আর ফিজা কোথাও ঘুরতে যায়নি, তাই বিশেষ করে তাদের জন্য আর তাসনিয়ার জন্য সুযোগটা করে দিয়েছিল গুফরান। দেয়ালে তারা 4 জনের যে ফ্যামিলি ফটোটা ঝোলানো আছে সেটা সেই দিনের তোলা। পলওয়াল পার্কে গুফরান তাদের সাথে দেখা করতে এসেছিল সেনানিবাস থেকে। সেখানে একসাথে খাওয়া দাওয়া আর ছবি তোলা হয়েছিল। ফিজার সব ছবির মধ্যখান থেকে সেই ছবিটা নিয়ে দেয়ালে ঝুলিয়ে দিয়েছেন। ছবিতে বাচ্চাদের সামনে রেখে সে আর গুফরান সিদ্দিকী পাশাপাশি দাঁড়ানো। বাস্তবিক অর্থে তাদের মনের অবস্থান এতটা কাছাকাছি কখনো না এলেও তারা আশেপাশে আছে। ধরা নেই, ছোঁয়া নেই, চাওয়া নেই, পাওয়া নেই, তারপরেও একটা অমীমাংসিত সম্পর্ক গড়িয়ে চলেছে দিনের পর দিন। এতে দুজনের কারোই অসন্তুষ্টি নেই, বরঞ্চ ভালো লাগায় মুড়িয়ে আছে বেশ। কাজ থেকে ফিরে 1 কাপ চা খেতে খেতে কথাবার্তার ফাঁকে সুকৌশলে একে অপরকে খোঁচা মেরেও তারা শান্তি পায়। রাগে অভিমানের কোনো জায়গা নেই, উচিত না। কেউই সে অভিমান ভাঙাবে তাও আশা করে না। তারপরেও ভুল করে রাগ করে, ভুল করে অভিমান জন্মায়। আবার কথায় কাজে তারা একে অপরের রাগ অভিমান ভাঙায়, তাও নিজেদের অজান্তেই।
এভাবেই তৈরি হচ্ছিল এই অমীমাংসিত বেকারহীন সম্পর্কের সমীকরণ। তার কাছে কিছু চাওয়ার নেই, বলার পরেও পেয়ে বসা এ যেন পুরনো ক্ষতে মালিশ। বিরক্তি, অবিশ্বাসী মনের এক কোণায় দুইবার দেখা পাওয়া কোনো শুভ্র আলোড়ন। আমার কাউকে প্রয়োজন নেই বলার পরেও দিন শেষে চোখ বোঝার জন্য একটা বিশ্বাসযোগ্য বক্ষস্থল। জলে পড়ে যাওয়া তপ্ত ললাটের উপর একটা নরম হাত আসলেই দরকার, তা বুঝতে দেরি হলেও এটাই যে ধ্রুব সত্যি মুখ ফুটে স্বীকার না করলেও বেলা শেষে ভালোবাসার আকণ্ঠ মুগ্ধতায় ডুবে থাকতে চাওয়া মনটা অনায়াসে স্বীকার করতে বাধ্য। ঘর বিমুখী, ঘর বাঁধতে না চাওয়া পাখিও বেলা শেষে একটা নীড়ের জন্য কেঁদে মরে। শহরে ফিরে আসার পর বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া আসা আর নিজের স্কুল নিয়ে ব্যস্ত ছিল তাসনিয়া। পাশাপাশি হওয়ায় সে একসাথে বেরোতো, আবার বাচ্চাদের ছুটি হলেই গাড়িতে তুলে দিত। রাঙামাটি থেকে তারা যখন চলে এসেছিল, গুফরান সিদ্দিকী তখন বর্ডারে। প্রায় 2 মাস বাড়ি ফিরতে পারেননি তিনি। রাতের শেষ ভাগে একটা কল ছুটে আসতো। ঝিমুতে থাকা তাসনিয়া ফোন কলের শব্দে চমকে উঠত। চোখ কান মস্তিষ্ক সবটা স্বাভাবিক করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে গিয়ে ওর মনে হতো সে কী সব যেন বলে ফেলছে, কারণ ওপাশের দরাজ হাসিটাই স্পষ্ট বোঝা যেত তার অবিন্যস্ত এলোমেলো শব্দ গুচ্ছের প্রতিক্রিয়া। সীমান্ত ঘেঁষে বিশেষ কাজে নিয়োজিত কর্নেলের যেখানে সামনে মৃত্যু দেখেও এগিয়ে যেতে হয়, ডান পা গেলে বাম পা অবধি চলতে হয়, অমন পরিস্থিতিতেও রাত্রির শেষ ভাগটা ওনার কাছে বিশেষ মূল্যবান। ঘুম জড়ানো কণ্ঠে সর্বদা ডাক বজায় রেখে চলা লৌহ মানবী কি মধুর সুরে কথা বলে সে কি জানে? পুরুষ কণ্ঠটা যখন বলে আপনি ঘুমাচ্ছেন, ফোনটা তাহলে রাখি, সে কথা বলার সাথে সাথে নারী কণ্ঠ দৃঢ় প্রতিবাদ জানিয়ে বলে আমি ঘুমাচ্ছি না। আর তা বলার পরপরই নিজের কথা সে নিজেই অপ্রতিভ হয়ে পড়ে। এই 2 মাসে কেউ কাউকে চোখে দেখা না দেখলেও অস্বীকার করার উপায় নেই, এই 2 মাসে সেই সব সংকোচ, তাদের সম্পর্কের উপর অবিশ্বাস, ভয়, ভীতি, নিজেদের মধ্যকার জড়তা ধীরে ধীরে মসৃণ হয়ে এসেছিল। এক বাড়িতে এক ঘরে থাকার পরেও তাদের যতটা না কথা হয়নি, তার চাইতে শতগুণ কথা হয়েছে মুঠোফোনটির মাধ্যমে। যেন সদ্য প্রেমে পড়া একজোড়া যুবক যুবতী। কিচিরমিচির শব্দে কেটে গিয়েছে কয়েকটা নির্ঘুম রাত। বারান্দায় দাঁড়িয়ে কখনো বা বৃষ্টির শব্দ শোনা হতো ফোনটা চুপচাপ কানে ধরে রেখে, কখনো বা বিজলির গ্রুম গ্রুম শব্দে কেঁপে ওঠে রক্তবর্ণ ধারণ করা আকাশের দিকে চেয়ে, কখনো বা অন্তরাত্মা কাঁপিয়ে দেওয়া বর্ডার ঘেঁষে বোমা হামলার বিকট শব্দ শুনে। এই ছোটোখাটো নাম না জানা অনুভূতিগুলো কোনো এক শুভক্ষণে বুঝি ভালোবাসার জন্ম দিয়েছিল 2 কঠিন মানবীর মধ্যে। অতি উত্তেজিত কৌতূহলী মনের মধ্যে তারপরেও প্রশ্ন বিঁধেছিল। দূর থেকে স্বপ্ন সুন্দর, কিন্তু কাছে এলে সবটা আবারও ফিকে হয়ে যাবে, তিক্ত হয়ে উঠবে, সম্পর্কে চির ধরবে। এইসব ভাবনায় বোধ হয়ে থাকা 2 হৃদয় ক্রমশ দূরে সরে থেকেছিল এই ভয়। সম্পর্কের জটিলতা কাটিয়ে ওঠার মতো সম্পর্কের মাপকাঠি মুঠোফোনের কয়েকটা কথায় যে নির্ভর করে না, সেই সম্পর্কে তারা ব্যথিত ছিল। তাই এতগুলো দিন শেষে দেখা হওয়ার পর সম্পর্কের সমীকরণটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে বিস্তর ভাবনার ভিড়ে নাস্তানাবোধ হয়ে পড়েছিল দুজন। 2-2.5 মাসের ব্যবধানে বাচ্চাদের ঘর আলাদা হয়েছে, দুজনের পাশাপাশি 2 ঘর। মাঝখানে রিডিং রুমে তাদের বই খাতা, চেয়ার টেবিলের পাশাপাশি জুবরানের সাইকেল, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টনের সরঞ্জামের দোকান বসেছে। সাথে রয়েছে মিনির কয়েকটা পুতুলের সংসার, দেয়ালে দেয়ালে রং পেন্সিলের আঁকাআঁকি, ঘরের কোনায় কোনায় ঝুলে থাকা অদক্ষ হাতে আঁকিবুকি করা পেন্টিং। জুবরানের হাতে আঁকা যুদ্ধের পোশাকে তার সুপারম্যান, মিমির হাতে আঁকা লাল রঙের শাড়ি পরা, কানের কাছে ফুল গোজা, কাঁধে ব্যাগ নিয়ে আত্মবিশ্বাসের সাথে দাঁড়িয়ে থাকা স্কুল মাস্টারনি মা, যার সাথে তার সম্পর্কের সমীকরণটা নেহাতি একটা চুক্তির উপর নির্ভর করে শুরু হলেও এখন সেই সম্পর্ক পুরোপুরি বিশুদ্ধ ভালোবাসায় রূপ নিয়েছে। মা এখন আদর না করে সারাক্ষণ বকাবকি করলেও
মিনির মনে হয় না মা তাকে ভালোবাসে না। মা বকলে, বিরক্ত হলে সে অভিমানে গাল ফুলিয়ে থাকে, চোখের কোণে জল টলমল করে, কথা বলে না, এড়িয়ে চলে। মা তার রাগ না ভাঙিয়ে উল্টো নিজেই রাগ করে বসে থাকে, কথা বলে না। কিন্তু তারপরও মা কখনো চলে যায় না, যেখানে গেলে আর ফিরে আসবে না। মায়ের অসুখ হলে সে শিউরে বসে থাকে, কপালে আঙুল বুলিয়ে দেয়, হাত পায়ের আঙুল টেনে দেয়, জ্বরে পুড়তে থাকা বুকে খুঁজে নেয়। সে অসুস্থ হলে তারপরের দিন সকালে দেখে মায়ের চোখের কোঠরে জমে থাকা কালি দাগ। মায়ের ভালোবাসাগুলো সে দেখে বকাবকির পর কুমোট হয়ে বসে থাকা মায়ের মুখে, চোখ রাঙিয়ে ধমক দেওয়ার অনেকক্ষণ পর শীতল হয়ে আসা মায়ের চোখে, বারণ না শুনলে পিঠের উপর পরা করা চরের পর নরম হাতে স্নেহের পরশ বুলিয়ে দেওয়া হাতের বাজি, রাগলে দূর ছাই বলে হারিয়ে দেওয়ার পর রাগ কমলে আগলে ধরে চেপে ধরা বুকের গন্ধে। মিনির খুব বুঝ হয়েছে আজকাল, মায়ের কাছে থাকলেই সে বাবাকেও পেয়ে যায়। এই কয়েকটা মাসে সুপারম্যানকে ভীষণ মিস করেছে জুবরান। যখন রাত্রিরে মা ঘুম থেকে ডেকে উঠিয়ে বলতো, উনি ফোন দিয়েছেন, তোমার সাথে কথা বলতে চান, জুবরান তখন কাঁপা কাঁপা হাতে ফোনটা নিয়ে দু হাতে ফোনটা চেপে ধরতো কানে। ওপাশ থেকে উনি যখন হাই সুপারম্যান বলতেন, জুবরানের চোখ দুটো ঝাপসা হয়ে উঠত অমনি। মিনি আর মায়ের সম্পর্কটা একটা পরিণতি পেলেও তার আর সুপারম্যানের সম্পর্কটার কোনো গতিবিধি হয়নি। কেমন একটা গোলক দাদায় বাধা, সেটি আটকা পড়া ছিল নাকি। তারপর একদিন এলো সেই দিনটা, মেঘলা আকাশে ছেয়ে থাকা 26শে মার্চ, স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলে খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। জুবরানও ছিল দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করা খেলোয়াড়দের একজন। যখন দৌড়ে যাওয়ার জন্য চারিদিকে বাঁশি বেজে উঠেছিল, তখন প্রস্তুতি নিয়ে থাকা জুবরান দেখেছিল স্কুল গেটের সামনে দিয়ে জিপ থেকে নামা তার সুপারম্যানকে। 2 মাস পর নিজের আইকনকে দেখে অদম্য কৌতূহলের দরুন কি এক দুর্মম শক্তি ভর করেছিল তার পায়ে। সে ফার্স্ট হওয়ার পর যখন সবাই একসাথে হাততালি দিচ্ছিল, তখন হাততালি দেওয়া মানুষগুলোর ভিড়ে সুপারম্যানও ছিল। পুরস্কার নেওয়ার পর তাকে যখন প্রথম বিজয়ীর আসনে দাঁড় করিয়ে সকলে প্রশংসায় মেতে উঠেছিল, তখন জুপ জুপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। ওই 3 সিঁড়ির মতো আসনটি হতে নেমে পুরস্কারটি হাতে নিয়ে এসে বৃষ্টি হতে বাঁচতে ছুটে এসেছিল সুপারম্যানের কাছে। কিন্তু ততক্ষণে তার পাজুরা থমকে গিয়েছিল অদৃশ্য একটা বাধায়। কাদামাটিতে ডুবে যাওয়া তার পায়ের সাদা কেস, বৃষ্টিতে ভিজে উঠা গায়ের সাদা শার্ট, নেভি ব্লু ব্লেজার আর প্যান্ট। বৃষ্টির গতি বেড়ে যাওয়ায় হাঁপানি উঠে গেল তার। সেই হাঁপানির চোটে কান্নার হেসকে উঠল। পুরস্কারটি হাতে ধরে 2 ঠোঁট ফুঁড়ে বাবা ডাকটি মুখ ফুসকে বেরোতেই ধমকে ধমকে কান্নার বেগ বেড়ে গেল তার। আর ঠিক তখনই হাত বাড়িয়ে সুপারম্যান তাকে ডেকেছিল। অনুমতি পেয়ে সে আর অপেক্ষা করেনি, ছুটে গিয়ে বুকে আশ্রে পড়েছিল উত্তাল সমুদ্রের অগতিরোধ ঢেউয়ের মতো। গা কাঁপিয়ে কেঁদে কেঁদে জিজ্ঞেস করেছিল, তুমি একবার বাবা ডাকতে পারবো? তার আদরে আবদার শুনে হেসে উঠেছিল গুপরান, জড়িয়ে ধরে রেখে বলেছিল, আমি তোমারই বাবা। বৃষ্টির জাপটা থেকে বাঁচতে ছাতার নিচে আশ্রয় নেওয়া মা মেয়ে সেই দৃশ্যটি দেখেছিল দূরে দাঁড়িয়ে। অপূর্ব এই 2 মাসের দূরত্ব জুবরানকে উপহার দিয়েছিল প্রিয় বাবা। মিনিকে শিখিয়েছে বাবাকে ছেড়ে থাকার সংযম, আর তাসনিয়া পেয়েছে বদ্ধ করে বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধানো কর্নেলের জ্বরে পুড়ে যাওয়া শরীরের সাথে উষ্ণ আলিঙ্গন, শুষ্ক ঠোঁটের দুটো স্নিগ্ধ চুমু। তারপর হুট করে কোথা থেকে উড়ে আসা লজ্জা, জড়তা, সংকোচ, অতীত স্মরণ, পুরনো ব্যথা মনে পড়তেই আবারও বেড়ে যাওয়া 1 হাত দূরত্ব রেখে বিছানায় 2 প্রান্তে 2 জন শুয়ে ভাবল তারা এখনো পরস্ত্রী আর পরস্বামীন হয়ে রয়ে গিয়েছে।
মুঠোফোনটার মতো সাবলীন হতে গেলে আরও কথা বলা দরকার। সামনাসামনি, মুখোমুখি, পাশাপাশি, কাছাকাছি বসে কথা দেওয়া নেওয়া উচিত। ভালোবাসি না বললেও ছেড়ে যাওয়া যাবে না। মুখে ভালোবাসার সাথে অন্তরা হৃদয় দিয়ে অনুভব করা, লালিত করা ভালোবাসার কোনো সম্পর্ক নেই, একটুও না, এক ফুটাও না। তোমার দুঃসম্পর্কের বউ বলেও তো কেউ একজন বাড়িতে আছে, তার জন্য হলেও মাসে একবার এসে দেখা দিয়ে যেও। বড় ভাবি, মা, ভাই সবার কাছ থেকে এমন হাজারটা খোঁচা শুনে ফের কর্মস্থলে ফিরে গিয়েছিল গুপরান। 7 পাউন্ডের একটা কেক, এক্সক্লুসিভ ডেকোরেশন, লাখ টাকার উপহার দিয়েও একজনকে খুশি করানো যায়নি। আর সেখানে ভেঙে যাওয়া একটা কেক, দুটো সস্তা মোমবাতি নিভিয়েও কেমন চমৎকার হাসিটা লেপ্টেছিল ওই মেয়েটির মুখে। সে তা দেখেছিল ঘুমের ভান ধরে শুয়ে থাকার সময়। আর তখনই মনে হয়েছিল জীবন তাকে সুন্দর একটা সুযোগ দিয়েছে, সে এই সুযোগ কিছুতেই হাতছাড়া করবে না। অতঃপর কাছাকাছি বসে কথা দেওয়া নেওয়ার লেনদেনটা পাকাপোক্তভাবে মীমাংসা হয়েছিল রাঙামাটির সেই বাড়িটাতেই। মিথ্যে বলে তাকে রাঙামাটির বাড়িটাতে নিয়ে এসে বুকা বুকা একটা হাসি দিয়ে আমার কিছু হয়নি। বলা মানুষটার উপর যতটা রাগ ছিল সবটা তার গুমোট চেহারার আড়ালে হাস্যোজ্জ্বল চেহারাটা দেখার পর উবে গিয়েছিল তাসনিয়ার। কাঁদতে গিয়ে সে যখন হেসে দিল তখন তাকে অন্যরকম একটা মানুষ মনে হয়েছিল গুবরানের। এই মেয়েটা গুমরামুখ পরস্ত্রী মিনির মা হয়ে ওঠা বুদ্ধিমতী সংযমী তাসনিয়া তানজিম নয়। মুঠোফোনে আলাপ হওয়া, কলকলিয়ে হাসা তার চঞ্চল কমলমতি প্রেমিকা, তারপর দুটো শরীর মিশে মিশে একাকার হয়ে যাওয়ার মতো একটা শক্তপোক্ত আলিঙ্গন, কয়েকটা এলোপাথারি চুমু, আর কড়া পড়া আঙুলের ছোঁয়ায় তাসনিয়ার গালটা যখন রাঙা হয়ে উঠেছিল তখন তার মনে হলো জন্মদিনের উপহারের চাইতে ভালো আর কি হতে পারে।